मैं अंधेरे में खड़ा था उजालों के तरह, मैं अंधेरे में खड़ा था उजालों के तरह, तुमने ढूंढा ही नहीं मुझे ढूंढने वालों के तरह, तुमने ढूंढा ही नहीं मुझे ढूंढने वालों के तरह। আমার হলাদার ভাই অনেক কথা উনি বলছেন দিল্লির ব্যাপারে, বা সবসময় তিনি বলিয়া থাকেন। ওনার এই বক্তব্য শুনে আমরাও কিন্তু খুব উৎসাহিত হই। ওনার পিছনে পিছনে আমরা হাঁটি, যেহেতু উনি দিল্লির বিপক্ষে বলার অবস্থান নিতে পারেন, তাহলে আমরা তো দিল্লির হাতে নির্যাতিত, কাজে আমাদের তো ভয় লাগতো, কিন্তু ওনার পিছনে পিছনে হাঁটতে আর ভয় লাগে না, যেহেতু তিনি মুসল্লি কমিটি আছেন সভাপতি। তাহলে আমাকে নিশ্চয় দু চারটি লাঠি থেকে তো উনি আমাকে বাঁচাবেন, রক্ষা তো করবেন। তবে এখানে জুলাই সনদের ব্যাপারটা অনেক গুজাগুজি হচ্ছে যে জুলাই সনদকে আমরা বাতিল করতেছি, পাস হতে দিচ্ছি না। দেখেন, যখন কোনো ব্যক্তিগত কোনো জাতির ইতিহাসকে মুছে ফেলানোর চেষ্টা করবেন, তাহলে মনে করবেন যে আপনার নিজের ইতিহাসও কিন্তু মুছে যাবে। এই জন্যে কারোর ওই ইতিহাসের প্রতি কাউকে হিংসা হওয়া উচিত ছিল নাই। জুলাই সনদ মিটবে না কেন? মিটবে না কেন? জুলাই সনদ তো হুচুকে একটা ঘটনা ঘটে গেল, যে ছেলেরাই কাজ করছিল ওরাও বুঝতে পারেনি যে ঘটনাটা অত রটবে, অত কিছু হয়তো ব্যক্তিগত কিছু লোক জানতো, যার ফলে এখানে আর এটার লাভবান, এটার ফসল কিন্তু অন্য রাজনীতি নেতারা নিয়ে চলে গেছে, যে ফসল তাদেরকে পাওয়া উচিত ছিল, হয়নি। আপনি মনে করেন 1946-এ যে দাঙ্গাটা হয়েছিল, সে দাঙ্গার স্লোগান কি ছিল? बट के रहेगा हिंदुस्तान, बन के रहेगा पाकिस्तान। बट के रहेगा हिंदुस्तान, बन के रहेगा पाकिस्तान। আমাকে তো হিন্দু মারতে পারে নাই সেখানে, আমাকে হিন্দু ওখানে মারতে পারে নাই। কলকাতায় মুসলমানদের মেজরিটি অনেক ছিল, বাঙালির মেজরিটি হয়তো একটু কমও হইলে বিহারে যত মজদুর ছিল, রাজধানী কলকাতা হওয়ার কারণে কিন্তু সবাই এসে আশ্রয় প্রশ্রয় কলকাতায় নিত, কাজে কাজ করার স্থানটাই কলকাতায় ছিল। কাজে ব্রিটিশরা ওই রাজধানী কলকাতায় বানাইছিল। কতক্ষণ আগে আমি একটা বললাম না যে দিল্লি তো পাকিস্তান এবং বাংলাদেশ বা মুসলমানদের দিল্লি ছিল, কিন্তু আমরা পাকিস্তান বানানোর সময় দিল্লিকে নিয়ে আসতে পারলাম না, ছেড়ে দিলাম। তো আমাদের যে কুরবানি সেখানে ছিল, আমরা এই দেশে তো মুসলমান হয়ে না আসছি, না বাঙালি হয়ে আসছি। এ দেশে যে আমরা 46-এ যে দাঙ্গার পরে এখানে আসলাম, আমাদের আসার পথ তো তখন থেকেই শুরু হলো। কেন শুরু হলো? কাজে সরওয়ার্দির সাথে শেখ মুজিবুর রহমান তা ভিজিট করতে গেছিলেন, তার চোখের পানি বের হয়ে গেছে। তিনি তার বইয়ে আত্মজীবনে লিখছেন যে আমি চোখের পানি সামলাইতে পারি না, আমি দেখা অবাক হয়ে। তো আপনি অবাক হয়ে গেছেন গা, আপনার এই লালচনা দেখা আমরা মনে করলাম যে পুরো ভারতে যদি কোথাও আশ্রয় প্রশ্রয় না পাই, তো বাঙালি কিন্তু আমরা আশ্রয় প্রশ্রয় পাবো। কিন্তু আমার জানা ছিল না যে আমি মুসলমান হইলে আমি কিন্তু এখানে নির্যাতিত হয়ে যাব। এটা আমাদের বুদ্ধি খাটে নাই। যদি ওই দিনকে বর্ডার ক্রস করার আগে আমরাও কিন্তু বলতাম যে আমরা বাঙালি আছি, বা ওই সময় থেকে আমরা বাঙালি হয়ে থাকতাম, তাহলে আমার ছেলে পেলেদেরও চাকরি থাকতো, আমরাও সেনাবাহিনীতে থাকতাম, আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার থাকতাম। কিন্তু আমরা মুসলমান হয়ে আমার সাথে অত টেকনিক্যালি বেইমানি করা হলো যে আমি এখানে আইসা মুসলমান হয়ে ফেসে গেছি গা। এখন মনে করি যে আমাদের চিন্তাধারা তখনকার ভুল ছিল, আমাদেরকে তখনই বাঙালি হয়ে যাওয়ার কথা ছিল, হয়ে যেতাম তাহলে আজকে চাকরি থাকতো। তো আপনি জুলাই সনদের কথা বলে, জুলাই সনদ শুরু হয়েছে 1947 থেকে। আপনি এক বছর পিছনে যদি চলে যাইতেন তাহলে 16ই আগস্ট 1946-এর ব্যাপারটাও চলে আসতো।
তাতে আমার হত্যার ব্যাপারটাও আসতো। কিন্তু আপনারা জুলাই সনদ কমপ্লিট করার সময় কিন্তু ওইটুকু আগাইলেন না যে বিহারিদের ইতিহাস এখানে কেন আসবে, ভারত থেকে যারা আসছে বাদ দে, এগুলা মরছে তো মরছে, ওরা কি আছে। আপনি ওইখানে আমার বেমানি করছে, বেমানি করার কারণে শুধু আমার সাথে বেমানি হয় নাই, আমার সাথে শুধু বেমানি হয় নাই, তুমিরের ইতিহাস নেই, নওয়াব সেলিমুল্লাহর ইতিহাস নেই, হাজি শরীয়তুল্লাহর যারা মুসলমান হওয়ার জন্য রক্ত দিয়েছে, বাসের কিলা বানায় তারা লড়াই করছে এই বাঙালি জনগণের জন্য, এই ব্রিটিশ রাজ্য থেকে বাইর হওয়ার জন্য, তাদের সাথে জুলাই সনদে বেমানি হয়ে গেছে, হয়ে যায়নি? তাহলে আপনি জুলাই সনদের বিষয়টা থেকে টিকবে কেমনি করে? আরে জামাত ইসলামী যদি আমার ৭১-এর হত্যাকাণ্ডকে জীবিত রাখতো তো জামাত ইসলামীর একজন লোক ফাঁসি হইতো না। কিন্তু আপনি আমার হত্যাকে লুকিয়ে দিলেন, ইতিহাসের পাতা থেকে আপনি সরিয়ে দিলেন, তাহলে ওই সমস্ত হত্যাকাণ্ড আপনার ঘাড়ের উপরে চেপে গেলে আল্লাহ বলছে যে পরের ইতিহাস তুই লিখাইতেছস, তোর ইতিহাস থাকবে না, এই সমস্ত বাঙালিকে হত্যা করার জন্য দায়ে তোর ফাঁসি হবে। এজন্য জামাত ইসলামের ফাঁসি হয়েছে। আমার হত্যাকাণ্ডকে জিয়ায় রাখতো তখন তার হত্যাকাণ্ড হতো, ফাঁসি হইতো না। কাজে তে বলতো যে ভারত থেকে যে মুসলমান আছে তাদেরকে হত্যা করতে গেলেই আমরা আশ্রয় প্রশ্রয় দিছি, আমি তো তাদের পাশে দাঁড়াইছি। একথা বলতে লজ্জা লাগে না? আপনি বিচার চান? আজকে দেখলাম পত্রিকায়, না ফেসবুকে দেখলাম যে ৩ লক্ষ বাঙালির হত্যা এবং ২ লক্ষ নারী ধর্ষণের ব্যাপারটা জন্য রিড হচ্ছে, কিন্তু তারা বলে না যে এই দেশে যারা ও বাঙালি ছিল বা উর্দুভাষীরা ছিল এই হত্যাকাণ্ড তাদেরকে তালিকাটা বাইর করা হোক, তাদেরও তালিকাতে বাইর করা হোক। না হলে আপনি লড়াই কার সাথে করছেন? আপনি কি বাতাসে লড়াই চালাইছেন? তলোয়ার কি বাতাসে চালাইলেন? মারলেন না কাউকে, কাউকে মারলেন না। আপনি না মারলে পরে আপনি হেরে গেলেন, তাহলে এই ভুং ভাং 16 আগস্টে কাকে দেখান? কাজে আপনি তো হারলেন, 30 লক্ষ মানুষ আপনি মরলেন, 2 লক্ষ নারী ধর্ষণ করলেন, পাঞ্জাবিকে আপনি মারলেনও না, বিহারিকে আপনি মারলেন না, ঘোষণাই দিলেন না, তো আপনি বিজয় কেমনি হলে? প্রতারণার একটা শেষ। আমি অত দুনিয়াতে পৃথিবীতে থাকি কিন্তু অত বড় প্রতারণা আর দেখি নাই যে ইতিহাসের সাথে অত ধরনের প্রতারণা এখানে হয়। তাহলে এটা তথ্য সন্ত্রাসীকে কি বলবেন? এটা তথ্য সন্ত্রাসী না? ইনফরমেশন চিট করা হলো না? আপনি আমার হত্যাকাণ্ডকে লিখলেনই না, কেন লিখলেন না? আজকে যারা মামলা করতেছে তারাও লিখলো না। তো আমি এদেশে থাইকা আসলাম, আমরা কখন ভারতের এজেন্ট হইলাম না, আমরা ভারতের পক্ষে গেলাম না, তারপরে আমার সাথে অত রকমের বেমানি হলো। আপনি কোটার বিষয়টা লিখলেন, একটু বলেন তো যে এখানে ও বাঙালিকে কতটা চাকরি দেওয়াইছেন? সবাই তো আসেন এখানে, কোন ও বাঙালিকে সরকারি চাকরি দেওয়াইছেন? আমি তো কোটার লাইনেই নাই, আমি বা আমার ছেলে বা আমার মেয়ে, আমার বউ, আমার স্ত্রী কোটার লাইনেই নাই, আমার তো চাকরিই নাই সরকারি ভাবে। তাহলে আমি কোটার পক্ষে কি জানবো? আমার তো এগুলা কোনো ইন্টারেস্ট নেই, সরকারি চাকরিও তো নেই যে আমি বলবো যে আমাকে কোটা দেন। আর যদি কোটায় দেওয়াই হয় তাহলে কি বাংলাদেশ সরকার কি আমার সাথে ন্যায় বিচার করছে? কতগুলো বাঙালিকে চাকরি দিছে। শেখ মুজিবুর রহমান তো 7 মার্চে ভাষণ দিতে বলছিলেন বাঙালি ও বাঙালি আমার ভাই। আমি তো জানি না কেমন ভাই আমি হলাম, আমি কি ভাই হলাম? আমি তো ভাই হলাম। হ্যাঁ, বাংলা ছাড়া যদি কোনো লোক অন্য ভাষায় কথা বলে সে হয়েছে ও বাঙালি। এজন্যে সমস্ত বাংলাদেশে 45 ধরনের ভাষার লোক আছে। ও শেখ মুজিবুর রহমান 7 মার্চে যে ভাষণটা বলছিল, অনেকে মনে করছে যে অবাঙালিদের পক্ষে তিনি কথা বলতেছেন। না 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 না, লারমা, চাকমা, মারমা, ম, সান্তালি ইত্যাদিদের জন্য তা কথা বলছিল। এবং বাংলাদেশ স্বাধীনের পরে তাদেরকে যতই চাকরি পাওয়া গেছে ও বাঙালিদের স্পষ্ট আপনি লিখে দেন যে আমি সরকারিভাবে কত চাকরি দিছে। আজকে এই সরকারকে বলি যে আপনি স্পষ্ট লিখেন যে অবাঙালিকে আমরা অত চাকরি দিছি। আপনি দেখেন লালমা, চাকমা, মারমা, ল, সান্তালি ইত্যাদি মিতি, গারো সবাই কিন্তু চাকরি পেয়েছে, পুলিশে, স্টেশনে, সার্জনে আমরা দেখি। দেশ বিদেশে এখান থেকে বাঙালি যায়, প্রচুর টাকা আমদানি, রেমিটেন্স নিয়ে আসে। অন্তর পক্ষে আমাকে
200 বাঙালি গেলে 20টা ওখানে অবাঙালিও পাঠাইতেন বা 10টা পাঠাইতেন যে যা তোমরা চাকরি করে তোরা তোমাদের পরিবেশটাকে পরিবর্তন করো, তোমরা আর এই বস্তি বাড়িতে কয়দিন থাকবে। দিছে কোনো মানুষ কোনো নেতার মনে কি এই আবেগটা আসছে? আসে না। তো আমার ভাই যে বলেন জুলাই সনদের ব্যাপার, জুলাই সনদের ব্যাপারটাতে চিট হবেই, আর নাহলে রক্ত দিতে হবে। আপনি ওই 47-46-এর রক্তটাকে আপনি জীবিত রাখতেন, তাহলে জুলাই সনদে এখানে কাজ হয়ে যেত। এখন তো মনে করেন যে আজাদি, ইনকিলাব ইত্যাদি কথা বলার পরে দণ্ড আসতেছে, কেন ইনকিলাব আমরা বলবো, কেন আজাদি বলবো? তাহলে আপনি কি মনে করেন যে এখানে আজাদি আর ইনকিলাব বলার লোকটাকে কি চাকরি পাওয়া যাবে? পাওয়া যাবে না। তখন পাকিস্তান বানানোর দরকার ছিল, তখন কিন্তু এখানকার লোক কিন্তু বলছে, এখানকার লোক স্লোগান দিয়েছে, হাত মে ডন্ডা মুখ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান। তখন কি ভালো লাগছিল? আপনি বাঙালি জাতি ছিলেন, তখনই বলে দিতেন যে আমরা বাঙালি, আমরা পাকিস্তান নিব না, আমরা আলাদা দেশ বানাবো। তাহলে আমরা মনে করতাম যে এখানে বাঙালির চেয়ে আইসা থাকার চেয়ে ভালোই হবে ভারতে থেকে যায়। যদি হিন্দুর হাতে মারা যাবে তাহলেও তো শহীদ হব। বা আমাদের 1 কোটি মানুষ এখানে আসার পরে কি ওখানে 30 কোটি মানুষ নেই? সেখানে আছে তো, বসবাস তো করতেছে। কিন্তু আমি যাকে ভাই মনে করে দেশে আসলাম, তারা যে কষাই বাইর হয়ে গেছে এটা তো জানেন। আপনি আপনি জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসেন রোহিঙ্গা ক্যাম্প ভিজিট করার জন্য। কয়দিনকার ঘটনা? আমি তো 46-এ আসছি, আর 46-এ আসার পরে আমার ক্যাম্পে ভিজিট করার জন্য মহাসচিবকে কেন নিয়ে যাওয়া হলো না? কেন নিয়ে যাওয়া হলো না? কারণ ক্যাম্পে যখন যাবে তারা বলবে যে তারা কতদিন থেকে এই অবস্থা, কইবে যে 54-55 বছর যাবত। তো ওরা বলবে যে এর আগে এরা কোথায় ছিল, দেশ স্বাধীন হয়েছে তখন কিন্তু তাদের সেটেলমেন্ট করেন নাই। ও তো বলবে যে এই বিহারীদের ঘর আমি নিয়ে নিছি, দখল করে নিছি, এদেরকে রাস্তায় নামাই দিছি, বসায় দিছে রাস্তায়, আর ঘর আমি নিয়ে গেছি। তো জাতিসংঘ কি বলবে? এগুলোই কাজ করেন? হ্যাঁ, সৃষ্টি করবেন আপনি আর সমস্যার সমাধান দিব আমি। এই জন্য জাতিসংঘের মহাসচিবকে ওখানে নিয়ে যাওয়া হয় নাই। কোন বাঙালি নেতা সচিব বলাই নাই যে ও বাঙালির ক্যাম্পটাকে ভিজিট করাই দেন তো, আর পয়সা তারা দিবে যদি তাদের সমস্যা শেষ হয়ে যায়। করছেন? তাহলে যেখানে আমি ন্যায় বিচার ইনসাফের থেকে বঞ্চিত, আমার কি আর হবে? কে আমার সুরাহাটা করবে? কে করবে? পলিটিক্যাল সরকার না করলে নন পলিটিক্যাল সরকার, ডাক্তার ইউনূস আসছিল, পারলে সে করেই দিতে পারতো, কেউ নাও করতো না। যেমনি ক্ষমতা আসছিল যে বলতো যে আমি ও বাঙালিদের সমস্যা শেষ করে দিয়ে যাবো, কেউ করবে না। তো কাজে পলিটিক্যাল সরকার করবে না। ডাক্তার ইউনূস পারতো, কিন্তু তিনি উদ্যোগ নেন নাই। তার ওই ব্যাংকের গ্রামীণের টাকা পয়সা মাফ করানো, কর মাফ করানোর চক্করে লেগে গেলেন না, কিন্তু আমার কাজ করলেন না। তো জুতা গলায় কার ঝুলবে? ক্ষমতায় গিয়াও কিন্তু আপনি জনগণের পক্ষে কাজ যদি না করেন, তো গলায় জুতা কার ঝুলবে?